আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। শনিবার একটি অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকায়। আয়োজনটির নাম ছিল মার্চ ফর গাজা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জায়নবাদী ও আগ্রাসী রাষ্ট্র ইসরায়েলের স্মরণকালের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের মানুষ এই বিশাল গণজমায়েতে অংশগ্রহণ করে। আয়োজনটির একক কোনো আয়োজক ছিল না। বাংলাদেশের আলেম ওলামা সহ সর্বস্তরের শীর্ষ ব্যক্তিত্বদের আহ্বানে সেদিন জড়ো হয় লাখ লাখ মানুষ। অনেকেই বলছেন এ যেন এক নতুন বাংলাদেশ, আবার অনেকেই বলছেন এত বড় জমায়েত তারা আগে কখনো দেখেননি। স্মরণকালের বৃহত্তম এই গণজমায়েতের নানা তাৎপর্য নিয়ে থাকছে আলী আহমদ মাবরুরের প্রতিবেদন। বাংলাদেশের এবারের গণজামায়াতটি কতটা বিশাল ছিল আর বৈশ্বিক পরিসরে এই আয়োজনটি কতটা প্রভাব ফেলেছে তা বোঝা যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই সমাবেশের সংবাদগুলো দেখেই। সংবাদ প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপিও। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ইহুদিবাদী সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করেছে, যদিও এপির শিরোনামে এই বিষয়টি রাখা হয়নি। এপি শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের সমাবেশ। ইহুদি পত্রিকাটির বরাতে বলা হয়, গাজায় হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে লাখ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের সঙ্গে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে পিটিয়েছেন। আয়োজিত সমাবেশে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী কুশপুত্তলিকা নিয়ে এসেছিলেন। প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ সরকারিভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ঢাকার এই কর্মসূচির খবর প্রকাশ করেছে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি প্রভাবশালী মার্কিন সংবাদ সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট, আল জাজিরা ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমও। রোববার ১৩ এপ্রিল আল জাজিরার লাইভ আপডেটে ইসরায়েলি বোমা হামলায় গাজায় আল আখলি হাসপাতাল বন্ধ শিরোনামে জায়গা করে নিয়েছে ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচি। মার্চ ফর গাজার সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা এপি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামিক দলগুলো এই র্যালিতে সংহতি জানায়। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটাকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবেও বর্ণনা করে আরব নিউজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় ১ লাখ মানুষ অংশ নিয়েছেন। এতে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের মুসলিমদের জন্য ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রমাদান। তিনি আরও বলেন, ঢাকার এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে মুসলিমদের প্রতিধ্বনিত করবে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত এক বিবৃতিতে এসব কথা বলেন। বাংলাদেশের জনগণের ফিলিস্তিনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে তিনি অভিভূত। রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রমাদান বলেন, বাংলাদেশ যে আন্তরিকতা দেখিয়েছে
দেখিয়েছে তা বিশ্বকে অবাক করে দিয়েছে। 12 এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে, যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে নিশ্চিত করে। ফিলিস্তিন থেকে সমগ্র বাংলাদেশের কাছে আমরা এমন এক জনগোষ্ঠীকে আমাদের শুভেচ্ছা জানাই, যাদের মাহাত্ম্য এবং সাহসী অবস্থানকে ভাষায় প্রকাশ করা যায় না। ফিলিস্তিন তার বাংলাদেশের ভাইবোনদের কাছ থেকে এটাই প্রত্যাশা করে, আমাদের জনগণ তাদের পূর্ণ অধিকার, তাদের স্বাধীনতা এবং তাদের মুক্তি না পাওয়া পর্যন্ত তাদের সমর্থনে অনুগত এবং অটল থাকবে। মার্চ ফর গাজা নামক বিশাল এই সমাবেশ থেকে বেশ কিছু ঘোষণাও দেওয়া হয়। এই ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। এতে উল্লেখযোগ্য যে ঘোষণাগুলো স্থান পেয়েছে সেগুলো হলো, ইসরায়েলি গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে, 1967 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। পুরো আয়োজনটি ফিলিস্তিনের সমর্থনে হলেও মূলত এই দিনটি ছিল বাংলাদেশের। গত বছরের 5 আগস্ট ফ্যাসিবাদী শাসনের পতনের পর মানুষ মুক্তির স্বাদ পাচ্ছে, স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে। এরপর থেকে অনেক কিছুই নতুন এই বাংলাদেশে হচ্ছে, যা আগে কেউ কখনো দেখেনি। মার্চ ফর গাজা তেমনি একটি ঐতিহাসিক প্রোগ্রাম। বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের সমর্থক একটি দেশ। এখানে ডানপন্থী, বামপন্থী কিংবা মধ্যপন্থী সব দলই ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে। বিগত বছরগুলোতে এবং এবার 2023 সালের অক্টোবরে ইসরায়েলের নারকীয় অভিযান শুরুর পর থেকেই এই দলগুলো বিভিন্ন সময়ে সভা সমাবেশ করেছে। কিন্তু মার্চ ফর গাজা পুরনো সব রেকর্ড যেন ভেঙে দিয়েছে। এটি কোনো দল বা গ্রুপের আয়োজন ছিল না, কোনো মতাবলম্বীদেরও নয়। এই আয়োজনটি ছিল মানবতার। এই আয়োজনটি ছিল মজলুমের পক্ষের মানুষের। তাই দলীয় সংকীর্ণতা ও দলীয় বিভাজন কিংবা আদর্শিক দূরত্বকে অগ্রাহ্য করে মার্চ ফর গাজার মঞ্চে সমাবেত হয়েছিলেন সর্বস্তরের মানুষ। বিএনপি, জামাত, এবি পার্টি, এনসিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি, হেফাজতে ইসলাম কিংবা মধ্যমপন্থী বা বামপন্থী দলগুলোর সবাই সেদিন একসাথে মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাদের পাশে ছিলেন সেলিব্রিটি, ব্যবসায়ী, খেলোয়াড়, পেশাজীবী সহ নানা মানুষ। আর ভিন্ন চিন্তার এতগুলো মানুষ একসাথে এই আয়োজনের আমন্ত্রণ জানানোর কারণে মানুষও তাতে যোগ দিয়েছে সব ধরনের ভেদাভেদ ভুলেই। ফ্যাসিবাদী আমলে এমন ধরনের ঐক্যতান ছিল কল্পনারও বাইরে, কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ যেন সেই অসাধ্যকেই সাধন করেছে। ঢাকার প্রাণকেন্দ্রে সেদিন লাল এবং সবুজ রঙের সমুদ্রের উত্থান লক্ষ্য করা গেছে। মানুষের হাতে হাতে ফিলিস্তিনের পতাকার পাশে বাংলাদেশের পতাকা উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক রাজু স্মৃতি ভাস্কর্যটি এই অসাধারণ দৃশ্যের পটভূমি হয়ে উঠেছে। বাংলাদেশের জাতীয় রং ফিলিস্তিনিদের সঙ্গে মিশে আছে। অসীম সাহসিকতা ও দেশপ্রেমের প্রতীক এই দুটো পতাকা পাশাপাশি উঠছে। হাজার হাজার কণ্ঠস্বর, যার মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, মা, বোন, সন্তান, শিশু, মসজিদের ইমাম, শিল্পী এবং আরও অনেকে স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য একযোগে ধ্বনি তুলেছেন। গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই পর্যন্ত বাংলাদেশের মানুষের এই সংহতির ডাক যেন শোনা গিয়েছে। বাংলাদেশ নিজেও দীর্ঘদিন আগ্রাসনের ভিকটিম ছিল। অপশাসন এ জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। যে যার জায়গা থেকে আন্দোলন করেও সেই অপশাসনকে দূর করতে পারেনি। অবশেষে জুলাইয়ে প্রায় 2000 ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ দৃশ্যপটে হাজির হয়েছে।
বাংলাদেশের জন্য বিষয়টি এখনও খুব সহজ নয়। প্রতিবেশী দেশ ভারত এখনও মোড়লের ভূমিকায়। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা, অপপ্রচার পরিচালনা করা, ফ্যাসিস্ট নেত্রীকে আশ্রয় দেয়া এবং অস্থিতিশীলতা তৈরির পায়তারা সৃষ্টিসহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে। হাসিনার আমলের ইলেকশনের প্রভাব বিস্তার কিংবা রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ কিংবা বিভিন্ন বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগও শোনা গিয়েছিল। অনেক ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশ এখনও বঞ্চিত। সীমান্তে এখনও বেসামরিক বাংলাদেশি নাগরিক অহরহ মারা যাচ্ছে। এরকম একটি ক্রান্তিকালে মার্চ ফর গাজা সবার জন্য একটি বার্তা দিয়ে যায়, আর তা হলো একতাবদ্ধ বাংলাদেশ। ফ্যাসিবাদী শক্তির পতনের পর বাংলাদেশ যেভাবে একতাবদ্ধ হয়েছে তেমনটা এদেশে কেউ আগে কখনো দেখেনি, ভাবেওনি। মূল মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসন গ্রহণ করলেও সাধারণ মানুষের মাঝে কোনো দলীয় বিভাজন দেখা যায়নি। অনেকেই জানিয়েছেন রাজনৈতিকভাবে তারা আলাদা আদর্শ ধারণ করলেও ফিলিস্তিন সহ বিশ্বের যে কোনো প্রান্তে মানবতা লঙ্ঘন প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। মিছিলেও ছিল ঐক্যের সুর। কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ কেউ নিজ উদ্যোগে আগতদের মাঝে পানি ও শরবত বিতরণ করেন। আর এমনটা সম্ভব হয়েছে দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের কারণেই। বিশ্লেষকরা মনে করেন ফিলিস্তিন প্রশ্নে যে ঐক্য বাংলাদেশ বিশ্ব দরবারে প্রমাণ করেছে তা আগামীতে জাতীয় জীবনেও ব্যাপক প্রভাব ফেলবে। বাংলাদেশ যে আগের জায়গায় নেই, বরং আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। এই একটি আয়োজন তা প্রমাণ করে দিয়েছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।